আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কোটা পুনর্বহালের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। রাকসুর ভোট দুর্গাপূজার পর আয়োজনের দাবি ছাত্রদলের। ভোট গ্রহণের ১৩ দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি। রাজধানীর ৯৮% শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত সীসা। বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। অর্থের অভাবে অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দাবি উপদেষ্টার। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ। এবং লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। চালু থাকবে সিনেপ্লেক্স, ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আজও বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। সকালে ক্যাম্পাসে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। তবে স্বাভাবিক রয়েছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। চলছে ভোট আয়োজনের প্রস্তুতি। যদিও উদ্ভূত পরিস্থিতিতে রাকসুর ভোট পিছিয়ে দুর্গাপূজার পরে করার দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। রাজশাহীর প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সোমবারও হচ্ছে না কোনো ক্লাস ও পরীক্ষা। তবে রাত্রিকালীন কার্যক্রম, রাকসু নির্বাচন কার্যক্রম, পরিবহন ও পানি বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। চলমান আন্দোলনের সমর্থনে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন। পরে মানববন্ধন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়। উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে ক্লাসের কক্ষগুলো বন্ধ। শিক্ষার্থীরা বলছেন, হঠাৎ করে ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাকসুর ভোট গ্রহণ পিছিয়ে দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। গেল শনিবার বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য শিক্ষকদের হাতাহাতির ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের ১৩ দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ১২ দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায়, ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি, আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি, এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে।
সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 2 জন ভিপি, 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন। অন্যদিকে প্রাথমিক তালিকায় 16টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 22 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এবার চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে লড়ছেন 411 জন। ভিপি পদে 23, জিএস পদে 21 এবং এজিএস পদে আছেন 22 প্রার্থী। এদিকে ছাত্রদল, শিবির সমর্থিত সহ প্যানেল সহ 15টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 সেপ্টেম্বর। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির 24 সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। সকালে নাটোরের হরিশপুর বাস টার্মিনালে দেখা যায় বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলছে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে অল্প বেতনে চাকরি করছেন তারা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এতে আর সংসার চলছে না, ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন বাস শ্রমিকরা। পরিবহন সেক্টর আমাদের বেতন ভাতা না বাড়ানোর কারণে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আগামী দিন আমাদের এই বেতন ভাতা যদি না বাড়ান তাহলে আমাদের রোডে ঘাটে গাড়ি ঘোড়া চলবে না। মাত্র আসলাম, এসে দেখি গাড়ি সব বন্ধ। আমার তো ঢাকাতে এখন বিশিফট অফিসও করতে পারতেছি না, যাইতে পারতেছি না গাড়ির সমস্যার কারণে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীদের। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে প্রশাসনকে একটি ইসলামী দলের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমানকে বদলি করা হলেও তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন। রিজভী বলেন, দেশ বিদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের মহাদুর্নীতির খবরকে আড়াল করতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রুহুল কবির রিজভী দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে। আমি গুণে গুণে বলে দিতে পারবো
যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি, যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, মেটিকুলাস ডিজাইন নয়, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাক্ষীর জেরাতে তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 20তম সাক্ষ্য গ্রহণের দিনে দেবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন বলেও জানায় প্রসিকিউশন। এই যে আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার, তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা কিংবা নিরাপত্তার ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রতিটি মণ্ডপে 8 জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নারায়ণগঞ্জ আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় যোগ দেন। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। রাজধানী ঢাকার 98% শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত সীসা পাওয়া গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবির গবেষণায় এসবের প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক মাহবুবুর রহমান জানান, নিয়ন্ত্রণহীন লিড অ্যাসিড ব্যাটারির মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের সীসার হাত থেকে বাঁচাতে আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। ঝুঁকিপূর্ণ এবং ভারসাম্যহীন এই বাহনের সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে এর সংখ্যা এরই মধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। যদি 1 লাখ অটোরিকশা সড়কে চলে তবে এতে ব্যবহৃত হচ্ছে 5 লাখ লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির মাত্রাতিরিক্ত পুনর্ব্যবহারে সহজেই বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত লিড বা সীসা। খাবার কিংবা নিঃশ্বাসের মাধ্যমে সহজেই বিষাক্ত এই পদার্থ প্রবেশ করছে মানবদেহে। ঢাকার প্রতিটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে জানা যায় প্রতিটি শিশুর শরীরে সীসা বাসা বেঁধেছে। সম্প্রতি এক গবেষণায় ভয়াবহ এ চিত্র উঠে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। 98% শিশুর রক্তে শিশুর মাত্রাতিরিক্ত সীসা আমরা পেয়েছি, যেটি হচ্ছে 35 মাইক্রোগ্রাম পার লিটারের বেশি। শিশুর বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি মারাত্মক প্রভাব ফেলে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে বলেও জানান তিনি। বহির্বিশ্বে আপনি দেখবেন যে তারা হচ্ছে যে ফেজ আউট করতেছে লেড অ্যাসিড ব্যাটারি থেকে নিউ টেকনোলজি, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি রিপ্লেসমেন্টের নতুন টেকনোলজি না নিয়ে আসতে পারি, আমরা এই দূষণ থেকে আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারবো না, আমাদের এই জাতির ভবিষ্যৎকে আমরা নিজেরাই ধ্বংস করে দেব। লিড অ্যাসিড ব্যাটারির পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সীসা ছড়িয়ে পড়ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। পুরোপুরি যদি আমি বন্ধ করতে চাই তাহলে আমাদের যে লেড অ্যাসিড দিয়ে তৈরি করা যে ব্যাটারি সেটাই আস্তে আস্তে বন্ধ করতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে কোনো অ্যাসিডও নাই, লেডও নাই, সীসাও নাই। তো এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে ইম্পোর্ট ডিউটি কমিয়ে, শুল্ক কমিয়ে, তাদের আইটি ভ্যাট কমিয়ে যেন এই ধরনের ব্যাটারি বাংলাদেশে বেশি আসে। বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের সীসা বিষক্রিয়ায় বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজন তাৎক্ষণিক ও সমন্বিত জাতীয় পদক্ষেপ। জাতীয় লেড অ্যাসিড ব্যাটারি নীতিমালা, সেই নীতিমালার মধ্যে বলা হচ্ছে যে এইটাকে আস্তে আস্তে নিরুৎসাহিত করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ভবনে বন্ড মার্কেট নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শুধু সরকারি সুকুক এবং বন্ডের বাজারই নয়, বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার উপর জোর দেন নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। দেশের আর্থিক খাত পুরোটাই ব্যাংক নির্ভর। আর্থিক বাজারে অর্থায়নের উৎস হিসাবে বৈচিত্র্যের অভাব রয়েছে কয়েক দশক ধরেই। সেখানে বন্ড ও সুকুক আনতে পারে এর বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে বাজারে গ্রাহকদের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। এ পর্যন্ত মাত্র 6টি সুকুক বাজারে এসেছে, রয়েছে কর সুবিধার অভাবও। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসাবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করছেন নীতি নির্ধারকরা। কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলে নতুন বিনিয়োগ আসবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন, যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না, এডুকেশন, হেলথ, টাকা কোথায়? ইনস্ট্রুমেন্ট সুকুক অ্যান্ড আদার স্পেশাল, এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চায় না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স, অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্য সোর্স থাকবে ফান্ডে। অর্থ উপদেষ্টা আরো বলেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে এমনটা ভাবা ভুল, তাই এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে তা ভুল হতে পারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মণিহার। সনাতনী রূপালী পর্দা বন্ধ হলেও চালু থাকবে সিনেপ্লেক্স। মানসম্মত চলচ্চিত্রের অভাব ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবে দর্শক না পাওয়ায় অব্যাহত লোকসানের মুখে সিনেমা হলটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, ঐতিহ্যের স্বার্থে ভর্তুকি দিয়ে হলেও সনাতনী পর্দার হলটি চালু রাখা উচিত সরকারের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1983 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহার। কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত হলটিতে 1430 জন দর্শকের সিনেমা দেখার সুযোগ রয়েছে। একসময় মণিহারের সিনেমা দেখতে জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ আর অনেক দেশ থেকেও চলচ্চিত্র প্রেমীরা ছুটে আসতেন। এই সিনেমা হলটাও আসলে থাকবে না, এটাকেও ভেঙে ফেলা হবে। এইটা শুনে আসলে একটা খারাপ লাগলো। বন্ধের খবর চারিদিকে ছড়াচ্ছে,
প্রতিটা মানুষের মনেই হচ্ছে একটা আবেগ কাজ করছে। এই সিনেমা হলটা থাকুক এখানে যেভাবে আছে, এটা বাংলাদেশের আমি মনে করি একটা ঐতিহ্য। কোরবানি ঈদের পরে এখনো পর্যন্ত আমরা একটা নতুন ছবি পাইনি, তাহলে এই যে সুবিশাল একটা মনিহার সিনেমা হল, এটা কেমন করে চলবে? রূপালী পর্দার সেই সোনালী অতীত এখন কেবলই গল্প। দেশের অধিকাংশ সিনেমা হল এখন রূপ নিয়েছে বাণিজ্যিক মার্কেটে। মনিহারও অব্যাহত লোকসানের মুখে। এ অবস্থায় সিনেমা হলটির ব্যবস্থাপক ফারুক আহমেদ জানালেন, লোকসানের মাত্রা এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যে হল বন্ধ করে দেওয়া হবে, তবে চালু থাকবে সিনেপ্লেক্স। একটার পর একটা পুরনো ছবি চালায় আমাদের যে নিয়মিত দর্শক ছিল তারাও এখন হল থেকে মুখ ফিরে এনেছে, হলে আসছে না। এক একটা শো চালাতে যে টাকা খরচ হয় দেখা যাচ্ছে তার 4 ভাগের 1 ভাগ টাকাও আমাদের সেল হয় না। হলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। না ভেঙে এই প্রেক্ষাগৃহটি রাখা যায় কিভাবে, সে ব্যাপারে সকলে মিলে ভাবনা চিন্তা করে একটা পথ বের করতে হবে। এই দর্শক খরা কাটানোর জন্য আমাদের দেশীয় যে চলচ্চিত্র নির্মাতা আছে তাদেরও এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আমাদের যে সিনেমা জগতের যে একটি ঐতিহ্য ছিল, আমরা বাবা মা ভাই বোন দাদি দাদি নিয়ে সিনেমা দেখতে আসতাম, সেই সিনেমার মান যখন পড়ে গেল তারপর থেকে দর্শক খরা শুরু হলো। খেলাধুলা আর সুস্থ বিনোদনের সুযোগ সংকুচিত হয়ে গেলে তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, সময় ও চাহিদা বিবেচনায় ছবি বানানো গেলে আবারও হলমুখী হবেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। গেল 1 দশকে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে 1 কিলোমিটারের বেশি বেলাভূমি। এতে ঝুঁকিতে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনে পানির চাপ বেড়ে সৈকতের যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি দায়ী পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্প। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্রমশ ছোট হয়ে আসছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি। জলবায়ুর প্রভাব ছাড়াও নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত প্রকল্পের কারণে ধ্বংসের মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সৈকত। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সি বিচ সংলগ্ন জাতীয় উদ্যান, ইকো পার্ক, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, হাজার কোটি টাকার স্থাপনা। কুয়াকাটা সংলগ্ন 1300 মিটার সড়কের একটি বড় অংশই সাগরে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে লেম্বুর চর, টুরিস্ট পুলিশ বক্স, সর্দার মার্কেট, কুয়াকাটা জামে মসজিদ, মন্দির সহ বহু স্থাপনা। প্রতি বছর সরকারি খরচে জিও ব্যাগ ফেলে বালু ক্ষয় রোধের চেষ্টা হলেও তা কোনো কাজে আসছে না, বরং দিন দিন এই সৈকত হারাচ্ছে সৌন্দর্য, কমছে পর্যটক। শঙ্কায় পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরাও। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত এই বালু ক্ষয়ের কারণে আমাদের এই কুয়াকাটা ছোট হয়ে আসছে। পর্যটনের জন্য এটা আমাদের হুমকি, এবং যে সমস্ত মানুষ জায়গা জমি কিনে এখানে স্থাপনা করার জন্য আশা হারাই ফেলতেছে। নিরাপদ সি বিচটা যেন সুন্দর এবং নান্দনিক হয়, পাশাপাশি যেন সি বিচ রক্ষার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প খুব দ্রুত সময়ের মধ্যে নেয় সরকার। ভাঙন ঠেকাতে 759 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা প্রকল্প ডিপিপি করে এটা প্ল্যানিং কমিশনে 2024 সনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করতে পারব। কুয়াকাটার পর্যটন শিল্প বাঁচাতে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পে নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা এবং দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে যাবে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। তবে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে অধিগ্রহণ করা হবে। নরসিংদী প্রতিনিধি আল আমিন হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয়ে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে গুরুত্বপূর্ণ 52 কিলোমিটার এলাকা।
তবে যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যক্তি। টাক্সার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। আমাদের 6 লাইন নেক সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে মিলছে না জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য। এমনকি বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে খালি জমি। বাড়ির রাস্তা যাচ্ছে, এই আবার কৃষি জমি হয় কেন্দ্রে, এই যে কৃষি জমির বলে দাম দিব, আমি এই দামে আমি রাজি না। ভূমি আইনের মাঝে আছে বর্তমান সিটিতে যদি টেক্সটাইল মিল থাকে তাহলে তারা টেক্সটাইল মিল লিখতে বাধ্য, বাণিজ্যিক দিতে বাধ্য। তারা কেন দিচ্ছে না? ঘুষ দেয়, টেহা দেয়, টেহা করে সেই টেহা পাইয়া হারা করে বাড়ায়। মানে আমরা তো এটা দিতে পারি না, আমরা গরিব মানুষ, আমরা করতে দিব, আমরা খাইতাম ওই পারি না, আমরা ঘুষ দিব করতে। ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা নিঃস্ব হয়ে যাবে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমার জোর দাবি, আমার মাননীয় জেলা প্রশাসক হিসাবে আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের টিম সরেজমিনে পরিদর্শন করেন। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই জমি অধিগ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কাউকে বঞ্চিত করা হচ্ছে না, সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করছি। জমির ন্যায্য মূল্যের দাবিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স শিল্পের সাফল্যের জন্য টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল টেক জায়ান্ট ওয়ালটন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং সেবা দিয়ে গ্রাহকদের বিশ্বাস এবং আস্থা অর্জনের কারণে এই স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। এর আগে 2020-21 এবং 2023-24 সালেও সুপার ব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি এবং সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার পর এবার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল লিসবন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। আজ এই প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিপি জানায়, নিউ ইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় রাঞ্জেল সব বন্দীর মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। এর আগে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ এবং মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এবার সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। হাজার হাজার মানুষের চলমান বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। আল জাজিরা জানায়, দুর্নীতির বিরুদ্ধে প্লাকার্ড হাতে অন্তত 50,000 মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় 17 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ম্যানিলা পুলিশ। সরকার বিরোধী বিক্ষোভ
হয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতেও। রাজধানী লিমায় জেন জিদের বিক্ষোভে সহিংসতায় পুলিশ এবং সাংবাদিক সহ কমপক্ষে 18 জন আহত হন। এএফপি জানায়, সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভবনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শত শত বিক্ষোভকারী পাথর ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি মিললেও গাজায় থেমে নেই ইসরায়েলের ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি। গত 24 ঘণ্টায় আরও 75 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে। এই নিয়ে 2023 সালের অক্টোবরে গাজায় চলা ইসরায়েলের গণহত্যায় প্রাণহানি 65,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 75 জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে 4 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও জানায়, গত 24 ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে 5 ফিলিস্তিনি নিহত এবং 24 জন আহত হয়েছেন। এবার খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে জয় পেল ভারত। পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সুপার 4 পর্ব শুরু করল তারা। দুবাই টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের 50-তে 5 উইকেটে 171 রান তোলে পাকিস্তান। জবাবে ম্যাচ সেরা অভিষেক শর্মার 50-তে 4 উইকেটে 174 রান তুলে 7 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে পাকিস্তানকে হারালো ভারত। এতে 7 দিনের মধ্যে দ্বিতীয়বার হারালো তারা। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বের বিপক্ষে টানা 6 জয়ে নতুন রেকর্ড গড়ল গৌতম গম্ভীরের দল। 172 রানের টার্গেটটা ভারতের রাজকীয় বোলিং লাইন আপের জন্য জটিল কোনো ধাঁধা নয়। উদ্বোধনী জুটিতে শুভম গিল ও অভিষেক শর্মা 59 বলে 105 রানের জুটি গড়ে জয়ের পথটাকে একেবারে সহজ করে দেন। জুটি ভাঙেন ফাহিম আশরাফ শুভম গিলের উইকেট উপড়ে ফেলে। সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে রান না করেই সৌরভ গাঙ্গুলির 20 বছরের আগের স্মৃতি ফিরিয়ে আনেন। ম্যাচ সেরা অভিষেক শর্মা 39 বলে 74 রানে সাজ করে ফিরলে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। চলতি এশিয়া কাপে যে কোনো দলের এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়। ইন্ডিয়া উইনিং। এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 21 রানেই ফকর জামানের উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে 49 বলে 72 রানের জুটি গড়েন সাহিবজাদা ফারহান। 21 রান করে সাইম দলের 93 রানে সাজ করে ফিরলেও সাহিবজাদা 50 ছুঁয়ে 45 বলে 58 রানের পুঁজিতে আউট হন। এরপর ভারতীয় বোলাররা আর কোনো জুটি জমতে দেননি। তবে পঞ্চম উইকেটে সালমান আগা আর ফাহিম আশরাফের 9 বলে 22 রানের ঝড়ে 5 উইকেটে 171 রানের পুঁজি পায় পাকিস্তান। আগে ব্যাটিং করে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ, কিন্তু এই রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরাগ আরমান, এটিএন বাংলা। লা লিগা গেটাফেকে 3-0 গোলে হারিয়ে পঞ্চম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে বার্সেলোনা। ইওয়ান ক্রুইফ স্টেডিয়ামে 15 মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় কাতালানরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা হান্সি ফ্লিকের দল ব্যবধান বাড়ায় 34 মিনিটে। এবারও প্রতিপক্ষের জালে বল পাঠান তোরেস। এরপর 62 মিনিটে দানি ওলমো গেটাফের জালে বল পাঠিয়ে দলকে বড় জয় এনে দেন। এতে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা, 2 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কোটা পুনর্বহালের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। রাকসুর ভোট দুর্গাপূজার পর আয়োজনের দাবি ছাত্র দলের। ভোট গ্রহণের 13 দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্র দল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি।
রাজধানীর ৯৮% শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত সীসা, বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। অর্থের অভাবে অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দাবি উপদেষ্টার। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ। এবং লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। চালু থাকবে সিনেপ্লেক্স, ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।